শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত দুই পর্বে আমরা সিরাজউদ্দৌলা নাটকের ভূমিকা, সংজ্ঞা এবং সংজ্ঞা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। ট্র্যাজেডি নাটক কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নতুন ক্লাসে আমরা নতুন আরেকটি টপিকস অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অর্থাৎ আমরা যে মূল নাটক রয়েছে সেই নাটকে চলে যাচ্ছি, যেটা তোমাদের জন্য পাঠ্য। খুব সহজে যাতে আমরা নাটক সম্পর্কে জানতে পারি, সেই জন্য নাটক সম্পর্কে, নাটকের চরিত্র সম্পর্কে একটু বিশদ জেনে নেওয়া প্রয়োজন। নাট্যকার যিনি সিকান্দার আবু জাফর, তার সম্পর্কে তোমরা একটু পড়ে নিবে। তার জন্ম, তার যে সাহিত্য রয়েছে সেই সাহিত্যের বৈশিষ্ট্য, তিনি কোন কোন সাহিত্য রচনা করেছেন সেই বিষয়গুলো তোমরা একটু নিজেরা পড়ে নেবে, কারণ দীর্ঘ আলোচনা এবং ক্লাস আমি এর পরবর্তীতে তোমাদের আরেকটা ক্লাস পাবো। তার পরবর্তীতে আবার যখন ক্লাস পাবো তখন মানে এই বিষয়টা শেষ করা সেই পর্যন্ত তোমাদের মধ্যে ধারাবাহিক একটা আলোচনা থাকবে কিনা সেই বিষয়টা নিয়ে একটু সন্দিহান। এই কারণে আমি যে পর্যন্ত শেষ করব তার পরবর্তীতে চেষ্টা করব যদি ক্লাস পাই তার পরবর্তীতে আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যে নাটকটা। তো আমরা জানি সিরাজউদ্দৌলা নাটকটা লিখেছেন সিকান্দার আবু জাফর। তো সিরাজউদ্দৌলা আমরা জানি সিরাজউদ্দৌলা নামের পূর্বে রয়েছে আরেকটি শব্দ, সেটা নাটকে নেই, তার নাম হলো নবাব। তো এই নবাব শব্দটা কোথা থেকে আসলো, নবাব কাদেরকে বলা হয় সেই বিষয়টা আমরা একটু জানবো। দেখো, ভারতবর্ষটা যখন মুঘলদের অধীনে ছিল, মুঘল সম্রাটদের অধীনে, তখন দিল্লি বা পুরো ভারতবর্ষের একজন শাসনকর্তা ছিল। সেই একজন শাসনকর্তার রাজধানী ছিল দিল্লি এবং তাকে বলা হতো বাদশাহ। তাহলে আমি পুরো ভারতবর্ষের দেখো অভ্যন্তরে যিনি শাসনকর্তা ছিলেন তাকে বলা হচ্ছে দিল্লি, তাকে বলা হচ্ছে ভারতবর্ষ, এবং তিনি হলেন পদবী হলে বাদশাহ। এই বাদশাহ ভারতবর্ষের যে শহরগুলো রয়েছে, নগরগুলো রয়েছে, সেই শহর, নগর এবং যে স্টেট রয়েছে সেই বিশাল পরগনা অর্থাৎ ভাষাগত মিল যাদের যেখানে যেখানে রয়েছে সেই রাজ্যগুলোর মধ্যে একজন নবাব নিযুক্ত করতেন। যেমন ধরো বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে তিনটা অঞ্চল, এই তিনটা অঞ্চলের অর্থাৎ আমরা পরগনা বলা হয় বা অঞ্চল বলা হয়, এই অঞ্চলের একজন শাসনকর্তা ছিলেন যিনি দিল্লির বাদশাহ কর্তৃক নিয়োগকৃত হতো। সেই শাসনকর্তাদের বলা হতো নবাব। অর্থাৎ বাদশার পরের অবস্থানটা ছিল নবাবদের অবস্থান। তাহলে উড়িষ্যা, বিহার এবং বাংলা, এই বাংলার যে ভাষাগত মিল থাকার কারণে এই অঞ্চলে যারা শাসনকর্তা ছিল তাদেরকে বলা হচ্ছে নবাব। তো আমরা জানি ওই সময় নবাব ছিল নবাব আলীবর্দী খাঁ। আর এই যে নবাবের যে অঞ্চলগুলো থাকতো, সেই শহর বা রাজ্যগুলোর এক একজন শাসনকর্তা থাকতেন, তাদেরকে বলা হতো রাজা। তাহলে বাংলার একজন রাজা থাকতেন, উড়িষ্যার একজন রাজা, বিহারের একজন রাজা, পাঞ্জাবের একজন রাজা, এইরকম বিভিন্ন অঞ্চলের একজন করে শাসনকর্তা থাকতেন, তাকে বলা হতো রাজা। তারপরে আরো রয়েছে রাজা আবার নিয়োগ দিতেন যারা বিভিন্ন একটা জমিদারি এলাকা শাসন করতেন, যেটাকে পরগনার মতো শাসন করতেন, একটা স্টেটের যে অঞ্চলগুলো সেগুলো শাসন করতেন, তাদেরকে বলা হতো জমিদার। তার আমরা ধারাবাহিক পর্যালোচনায় বলতে পারি, প্রথমে বাদশাহ, বাদশার পরে নবাব, নবাবের পরে রাজা, রাজার পরে জমিদার, জমিদারের পরে আরো নায়েব নিযুক্ত হতো, যারা জমিদাররা কলকাতায় অবস্থান করতেন এবং নায়েবরা সেই শাসন কার্যটা চালিয়ে তারা কি করতেন, জমিদারকে খাজনা পাঠাতেন, ট্যাক্স পাঠাতেন। তো আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো নবাব সিরাজউদ্দৌলা এবং শাসনকর্তা হিসেবে নবাব। তাহলে যে সময়টার কথা বলা হচ্ছে সিরাজউদ্দৌলা, আমরা দেখব এই সিরাজউদ্দৌলার আগে নবাব ছিলেন, সিরাজের আগে নবাব ছিলেন আলীবর্দী খাঁ, সিরাজের নানা। এই আলীবর্দী খাঁ ছিলেন, আবার বলছি আলীবর্দী খাঁ, তার ছিল তিনটে কন্যা, কোনো পুত্র সন্তান ছিল না। আমরা সিরাজ কিভাবে নবাব হলো সেই নবাব হওয়ার ধারাবাহিক প্রেক্ষাপটে একটু আলোচনা করছি। তো এই আলীবর্দী খাঁর মেয়ে ছিল তিনজন। প্রথমজন ছিল মেহেরুন্নেছা, যার আরেকটা নাম হলো ঘসিটি বেগম। তার দ্বিতীয় মেয়ে হলো শাহ বেগম এবং সবচেয়ে ছোট মেয়ে, তার নাম ছিল আমিনা বেগম। মেহেরুন্নেছা ঘসিটি বেগম, তারও কোনো সন্তান ছিল না।
শাহ বেগম সেই বিষয়টা এই নাটকের মধ্যে নেই, অতএব আলোচনার মধ্যেও নেই। আমিনা বেগমের পুত্র ছিল সিরাজ, এবং এই সিরাজকে আলীবর্দী খাঁ খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। তার ফলে আলীবর্দী খাঁ যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণের পূর্বে তিনি কি করে যান, একটা ওসিয়ত করে যান, বলে যান যে আমার মৃত্যুর পরে সিরাজ বাংলা, বিহার, উড়িষ্যার এই যে বিশাল নবাবী স্টেট রয়েছে, এই নবাবের স্টেটের নবাব হবেন। তো এখানে উল্লেখযোগ্য চরিত্র হলো, তাহলে আমরা দেখতে পাই আলীবর্দী খাঁর যে সন্তান রয়েছে সেখানে একটি হলো আমিনা বেগমও গুরুত্বপূর্ণ চরিত্র না, আমিনা বেগমের ছেলে, আরেকদিকে ঘসেটি বেগম মেহেরুন্নেসা। এখন ঘসেটি বেগম হলো সন্তানহীন। তিনি যখন সন্তানহীন ছিলেন, তখন কি করে এই নবাব অর্থাৎ নবাবী পাওয়া যায়, রাজমাতা হওয়া যায়, সম্রাজ্ঞী হওয়া যায়, সেই জন্য তিনি কি করেছিলেন, একজন পালক সন্তান দত্তক নিয়েছিলেন। তিনি হলেন শওকত জং। এই শওকত জং চরিত্রহীন, মদ, নারী, জুয়া এগুলো নিয়ে পড়ে থাকতেন। আসলে ঘসেটি বেগম চেয়েছিলেন যদি শওকত জং নবাব হয়, তাহলে প্রকারান্তে নবাব হব আমি, অর্থাৎ আমি রাজমাতা হব, আমি শাসন কার্য চালাবো। তো এই স্বপ্ন নিয়ে ঘসেটি বেগম বসে আছেন। অন্যদিকে আলীবর্দী খাঁ কি করলেন, তার যে স্নেহের সিরাজ রয়েছে, সিরাজকে তিনি 23 বছর বয়সে, মাত্র 23 বছর বয়সে কি করলেন, নবাবিতে বসালেন, শাসন ক্ষমতায় বসালেন। তো এই সিরাজ যখন শাসন ক্ষমতায় বসলেন, স্বভাবতই সিরাজকে অনেকেই মেনে নিতে চাননি। পক্ষ বিপক্ষ দুটি ভাগ হয়ে যায়, সিরাজের পছন্দের অপছন্দের লোক দুটি ভাগ হয়ে যায়। তো সিরাজের পছন্দের লোক ছিল কারা, অপছন্দের লোক ছিল কারা, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। আমরা দেখব যে সিরাজউদ্দৌলা নাটক যখন পড়বো, তখন নাটক থেকে আমরা দেখতে পাবো যে সিরাজের পক্ষের লোক ছিল মোহনলাল, তারপরে মীর মর্দান, আলেয়া, সাফরে, নারায়ণ সিং বা রাইসুল জোহাইলা। বিপক্ষ দলে ছিল মীর জাফর, ঘসেটি, রায়দুল্লভ, অমিচাঁদ, রাজবল্লভ, মানিক চাঁদ, মোহাম্মদী বেগ, মিরন। এই চরিত্রগুলো ছিল সিরাজের বিপক্ষে। এখানে আরেকটা নাম লিখেছে ইরিচ খাঁ, যিনি ছিলেন সিরাজের শ্বশুর। এই সিরাজের ভান্ডার থেকে যখন সিরাজ একবারে পতনের মুহূর্তে, তখনও তার শ্বশুর কি করেন, অর্থ লুট করে চলে যান, সৈনিক সংগ্রহের কথা বলে চলে যান। আর আমরা দেখবো সিরাজের এই যে বিপক্ষের লোকগুলোই সিরাজউদ্দৌলা যে নাটকটি রয়েছে, তোমাদের পাঠ্য যে নাটকটি রয়েছে, সেই নাটকটির ক্রিয়াশীলতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর মধ্যে রয়েছে ঘসেটি বেগম, তিনি সবচেয়ে বড় শত্রু হয়ে যান সিরাজউদ্দৌলার। কেন হয়ে যান, তার পক্ষে যুক্তি হলো, ঘসেটি বেগমের তোমার সম্পর্ক ছিল একজন ব্যক্তির সাথে। সেই ব্যক্তিটাকে যখন নবাব সেই ব্যক্তি সম্পর্কে জানতে পারে, নবাব আলীবর্দী খাঁ এই উসমান কুলি সম্পর্কে যখন জানতে পারে, ঠিক তখন তিনি এই ব্যভিচারের জন্য উসমান কুলি খাঁকে হত্যা করার নির্দেশ দেন সিরাজউদ্দৌলাকে। তো যেহেতু নবাব আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলাকে নির্দেশ দিয়েছেন, সেহেতু নবাবের আদেশ সিরাজউদ্দৌলা পালন করে এই যে ঘসেটি বেগমের যার সাথে সম্পর্ক ছিল তাকে হত্যা করে, এবং হত্যা করার ফলে তখন থেকেই ঘসেটি বেগম আসলে সিরাজের শত্রু হয়ে যান। নবাবী পাওয়া পরের বিষয়, অর্থাৎ অনেক আগে থেকেই সিরাজউদ্দৌলার শত্রু হয়ে যান ঘসেটি বেগম, সেটা তার মনে মনে ছিল। কিন্তু যখন চূড়ান্ত ভাবে সিরাজউদ্দৌলা নবাব হয়ে যান, তখন ঘসেটি বেগমও চূড়ান্ত ভাবে সিরাজউদ্দৌলার শত্রু হয়ে যান। তো আজকে যে বিষয় পর্যন্ত আমি দেখালাম তোমাদের, যে কোন জায়গা থেকে আমরা দেখব নবাব কারা ছিল, বাদশাহ কারা ছিল, কেন নবাবের বিশাল পরগনা অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছিলেন সিরাজ বা আলীবর্দী খাঁ, ভাষাগত মিল থাকার কারণে, কারণ এই অঞ্চলের মানুষের ভাষাটা ছিল বাংলা। আমরা আলীবর্দী খাঁ সম্পর্কে জানলাম। এখন এই চরিত্রগুলোর মধ্যে কোন চরিত্রগুলো সিরাজউদ্দৌলার সাথে কি রকম করেছে দেখো। পক্ষের চরিত্রগুলো রয়েছে মোহনলাল, মীর মর্দান, আলেয়া, সাফরের কথা বলেছিলাম। সাফরে হলো একজন ফরাসি সৈনিক, তিনি কলকাতার চন্দননগরে ব্যবসা করতেন। নারায়ণ সিং, যার ছদ্মনাম রাইসুল জোহালা, এই রাইসুল জোহালা ছিল সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। আলেয়া ছিল সিরাজউদ্দৌলার আরেকজন গুপ্তচর, যিনি মোহনলালের বোন, কিন্তু
এই আলিয়া ব্যভিচারের কারণে মোহনলাল সমাজে তাকে স্বীকৃতি দেয় না, কিন্তু সিরাজউদ্দৌলা যখন জানতে পারে যে মোহনলালের বোন আলিয়া ব্যভিচারের শিকার হয়েছিলেন, ঠিক তখন আলিয়ার প্রতি সিরাজউদ্দৌলার সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা অনেকগুলো বেড়ে যায়। আমরা সেগুলো দেখব। তারপরে এখানে সিরাজউদ্দৌলার স্ত্রী রয়েছে লুৎফুন্নেসা চরিত্র, খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র না, কিন্তু তারপরেও মনে রাখতে হবে সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি, লুৎফুন্নেসা। তার মায়ের নাম আমিনা বেগম। দেখো এইখানে তোমাদের একটু মনে রাখা দরকার যে সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম, কিন্তু তোমরা যখন লাল সালু উপন্যাস পড়েছ সেখানে দেখবা খালেক ব্যাপারীর স্ত্রীর নাম সেও হলো আমেনা বেগম। দেখো মনে রাখবা লাল সালু উপন্যাসে খালেক ব্যাপারীর স্ত্রী, যাকে মজিদ চরম একটি শিক্ষা দিয়েছিল মজিদের বিরুদ্ধাচরণ করার জন্য, তার নাম হলো আমেনা বেগম, আর সিরাজউদ্দৌলার মায়ের নাম হলো আমিনা বেগম। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, না হলে অবজেক্টিভে তোমরা ভুল করবা, এবং তোমাদের যখন কুইজ পরীক্ষা হবে এক কথায় প্রশ্ন, তখন এই প্রশ্নগুলো থাকে যে সিরাজউদ্দৌলার মায়ের নাম কি, তো আমরা আমিনা বেগম দিয়ে ফেলি। তারপর আমরা আলীবর্দী খাঁ সম্পর্কে জানলাম, আমিনা বেগম মেহেরুন্নেসা কেন সিরাজ নবাব হলেন সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। এখন এই চরিত্রগুলো যেহেতু পক্ষের চরিত্র, আর বিপক্ষের চরিত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল আরেকটা এখানে মীর জাফর। এই মীর জাফর চরিত্রটি হলো তোমার, অর্থাৎ সিরাজউদ্দৌলাকে যে পরাজয়ের জন্য যে ব্যক্তিটি প্রধানত দায়ী সেটি হলো এই মীর জাফর। তিনি যখন পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়, মীর জাফর তার সৈন্যদের নিয়ে শুধু দাঁড়িয়েছিলেন, যেটাকে বলা হয়েছে স্ট্যান্ডিং লাইক পিলার্স, অর্থাৎ পিলারের মতো দাঁড়িয়েছিলেন। তার সৈন্যগুলো ক্রিয়াশীল হয়নি। যদি মীর জাফরের সৈন্যগুলো ক্রিয়াশীল হতো তাহলে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা এবং বাংলার মানুষের এত দুর্ভাগ্য নেমে আসতো না। 200 বছরের জন্য বাংলার মানুষের, বাংলার সাধারণ জনগণের জন্য এরকম একটা দুর্বিষহ জীবন চলে আসতো না, পরাধীনতার শিকল চলে আসতো না। এই মীর জাফরের পক্ষে কাজ করেছেন উমিচাঁদ, রাজবল্লভ, মানিক চাঁদ, মোহাম্মদী বেগ মিরন। মোহাম্মদী বেগ, যাকে সিরাজউদ্দৌলার পিতা আশ্রয় দিয়েছিল, টাকা পয়সা দিয়ে বড় করেছিল, চাকরি দিয়েছে, এই মোহাম্মদী বেগ মিরনের নির্দেশে মাত্র 10,000 টাকার জন্য কি করে, সিরাজউদ্দৌলাকে পিছন থেকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারপরে রয়েছে মানিক চাঁদ, যাকে সিরাজউদ্দৌলা তোমার কৃষ্ণনগর কলকাতার জমিদারি দিয়েছিল, রাজা বানিয়েছিল, সেই মানিক চাঁদও বিশ্বাসঘাতকতা করে। এখানে আরেকটি চরিত্র হয়েছে উমিচাঁদ, বলা হয় এই যুগের সেরা বিশ্বাসঘাতক। এই উমিচাঁদ আসলে কোনো পক্ষে কাজ করেনি, উমিচাঁদ টাকার পক্ষে কাজ করেছে, যেদিকে টাকা উমিচাঁদ সেই দিকেই গিয়েছে। যদি সিরাজের কাছ থেকে টাকা পায় তাহলে সিরাজের পক্ষে অবস্থান করে, আবার যদি ব্রিটিশদের কাছ থেকে টাকা পায় তাহলে ব্রিটিশদের পক্ষে অবস্থান করে। তারপরে আমাদের যে বিপক্ষের চরিত্রগুলো রয়েছে সেখানে রয়েছে ক্লাইভ এবং জগৎ শেঠ। এই দুইজন, এই ক্লাইভ প্রধান ভূমিকায় পালন করেছে সিরাজউদ্দৌলার পতনে, কারণ তিনি কোম্পানির একজন চাকরিজীবী হয়েও কিভাবে শাসনকর্তা হয়ে উঠলেন সেই বিষয়গুলো আমরা নাটক থেকে জানবো। সেখানে সহযোগিতা করেছে জগৎ শেঠ, মীর জাফর গংরা। তো এই ক্লাইভ, তাকে ইংরেজ কোম্পানি পাঠিয়েছিল ব্যবসা করার জন্য, কিন্তু ক্লাইভ এসে শাসনকর্তা হয়ে যান। কিন্তু দেখো ক্লাইভ যখন পলাশীর প্রান্তরে সে বাংলার মানুষকে পরাজিত করে বিপুল অর্থ সম্পদ নিয়ে ব্রিটেনে চলে যান, তখন ব্রিটেনের যে আইন পরিষদ রয়েছে সেই আইন পরিষদে তিনি নিগৃহীত হন, লাঞ্ছিত হন। কারণ তারা বলেছে তোমাকে তো সেখানে ব্যবসার জন্য পাঠিয়েছিলাম, তোমাকে তো সেখানে জুলুম অত্যাচার নির্যাতন করার জন্য পাঠাইনি। তো এই ক্লাইভ তখন ওই শতকে, অর্থাৎ অষ্টাদশ শতকে ব্রিটিশ যে এলাকাটা জন্মগ্রহণ করেন, সেই এলাকাটায় দুইজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন যারা ইতিহাসে খ্যাতি অর্জন করেছে। তার মধ্যে একজন হলেন ডারউইন, আরেকজন হলেন ক্লাইভ। তো ডারউইন দেখো তিনি ভিন্ন দিকে খ্যাতি অর্জন করেছেন, আর একজন নিকৃষ্ট ব্যক্তি হিসেবে ইতিহাসে স্থান করে রয়েছে ক্লাইভ। তিনি
আত্মহত্যা করে মারা যান মানসিক বিকারগ্রস্ত হয়ে সম্ভবত, কিন্তু তার লাশটি কোথায় পড়ে আছে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। বলা হয় যে তিনি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন, যেখানে অবস্থান করেছেন, ওই প্রতিষ্ঠানের কোনো একটা দেয়ালের মধ্যে তার লাশ রয়েছে। তো সিরাজউদ্দৌলা নাটকে আমরা এরপরে চলে যাব। সিরাজউদ্দৌলা নাটকটা 4টি অঙ্ক রয়েছে এবং 12টি দৃশ্য রয়েছে। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার অঙ্ক কি, দৃশ্য কি? এই বিষয়গুলো তোমাদের পরের ক্লাসে জানানো হবে। তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম। তো এই যে আসলে সিরাজউদ্দৌলা নাটক, তার পক্ষে বিপক্ষে বিভিন্ন জন কাজ করেছে, এটা হলো ইতিহাস। কিন্তু লেখক যখন এই ইতিহাসটাকে নাটকে এনেছেন, অবশ্যই ট্র্যাজেডি নাটক, সেইখানে বিষয়টা কি ছিল, সেইখানে মূল বিষয়টাকে তিনি ট্র্যাজেডিতে উপস্থাপন করেছেন। যে মানুষ যখন ব্যভিচার করে, পাপাচার করে, তখন তার জীবনে নিয়তিবাদ এসে দাঁড়ায়। অর্থাৎ এই ব্যভিচার পাপাচার থেকে এবং তার যে বিবেচনাগত ভুল থাকে বা ইরর অফ জাজমেন্ট, সেই ইরর অফ জাজমেন্টের কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য নেমেসিস, গ্রিক যে তোমার শাস্তির দেবী বা নাই দেবী রয়েছে, ন্যায় বিদ্যার দেবী, সেই ন্যায় বিদ্যার দেবী নেমেসিস তিনি কি করেন, মানুষের অর্থাৎ জীবনে নেমে আসেন। তো সমালোচকগণ বলেছেন যে যদি নেমেসিস ইরর অফ জাজমেন্ট সেটা যদি সিরাজউদ্দৌলার জীবনে হয়ে থাকে, সেটা সিরাজউদ্দৌলার জীবনে এসেছে, কিন্তু তাহলে বাংলার প্রজা সাধারণের জীবনে কেন নেমেসিস নেমে আসবে? আমরা যদি শেক্সপিয়রের যে নাটকগুলো রয়েছে, অথেলো, হ্যামলেট, সেই নাটকগুলো দেখি, তারপরে গ্রিক নাট্যকার সোফোক্লিস, সেখানে যদি নাটক দেখি, সেই নাটকগুলোর মধ্যে দেখবো আমরা যে এই যে নায়ক বা নায়িকা যারা থাকে, মহান চরিত্র, সেই চরিত্রগুলো সামান্য বিবেচনাগত যে ভুল থাকে, সেই ভুলের কারণে তাদের এবং তাদের আশেপাশে ক্রিয়াশীল যে চরিত্রগুলো থাকে, নৈতিক চরিত্রগুলো, সেই চরিত্রগুলো জীবনে করুণ ট্র্যাজেডি নেমে আসে। সেই বিষয়গুলো আমরা পড়ার ফাঁকে ফাঁকে আস্তে আস্তে বলে দেব। তো আজকে তোমাদের যে পর্যন্ত পড়ালাম, আশা করছি তোমরা এই পর্যন্ত মনে রাখবে। আমি অল্প অল্প করে যেতে চাই, কারণ তোমরা বেশি পড়ালে খুব একটা পড়তে চাও না। এই অল্প অল্প মনে রাখার চেষ্টা করবে, যাতে আমরা শেষ পর্যন্ত এসে ইতিহাস এবং আমাদের যে পড়াটা রয়েছে, এই দুটোরই সমন্বয় সাধন করে পড়তে পারি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।